এসে হ্যালো হ্যালো সরি ভাইজান নেটওয়ার্কের বাচ্চা শালা নেটওয়ার্কে কি হয়েছিল নাফিসা ইসলাম রিদি হুট করে চলে গেছিল হুট করে নেটওয়ার্ক নাই হয়ে গেছিল একবারে তাড়াতাড়ি আসো এই পড়াইতে পড়াইতে ব্রেক করলে সেটা বোঝানো খুব কঠিন হয়ে যায় আমি এই যে পরাবৃত্তে জের মধ্যবিন্দু দেওয়া থাকলে সে জের সমীকরণ নির্ণয় ঠিক আছে আমি আরেকবার বলতে চাই তোমরা কি রাজি আছো একবারে প্রথম থেকে জের মধ্যবিন্দু দেওয়া থাকলে সাবরিনা রাজি আছো জের মধ্যবিন্দু দেওয়া থাকলে সে জের সমীকরণ নির্ণয়ের একবারে প্রথম থেকে বলতে চাই আচ্ছা আবার বলছি ফার্স্ট থেকেই বলছি এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক হ্যাঁ দেখো তাহলে আগে আমাকে কি কি জানতে হবে একটা জিনিস জানতে হবে যে আমরা জানি যে কোন একটা সরলরেখার উপরে যে কোনো একটা বিন্দু x1 y1 থাকলে তার সমীকরণ হয় x - x1 ডিভাইডেড বাই cos θ এটা ইকুয়াল টু y - y1 ডিভাইডেড বাই sin θ ঠিক আছে এটা ইকুয়াল টু r মানে কিছু যে জিনিসগুলো জানতে হবে সেগুলো আগে আমি বলে দিচ্ছি যে এই যে সরলরেখার উপরে স্থিত x1 y1 এখান থেকে r একক দূরবর্তী কোন একটা বিন্দুর স্থানাঙ্ক যদি xy হয় তাহলে এই সরলরেখাটার সমীকরণ হয় এইটা সরলরেখাটার সমীকরণ এইটা আর x আর y এর মান যেটা নির্ণয় করা হয় সেটা হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় অর্থাৎ এখান থেকেই x ইকুয়াল টু আসে x1 প্লাস r cos θ তোমরা জানো আর y ইকুয়াল টু আসে y1 প্লাস r sin θ এটা তোমরা জানো আর আমি cos θ যেহেতু ধ্রুবক এটাকে ধরে নিয়েছি l অর্থাৎ x1 প্লাস r l বা l r আর sin θ কে ধরে নিয়েছি m তাহলে y1 প্লাস r m ওকে এটা ধরে নিয়েছি তাহলে এটা হচ্ছে সমীকরণ আর এটা হচ্ছে তোমার বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের বুদ্ধি রাইট আমি চাই এই জিনিসটা ওকে আর যদি না দিতাম তাতেও আমার সমস্যা ছিল না আর দিতে হয়েছে যে আমার এই পরাবৃত্তটা করার সময় লাগবে অ্যাকচুয়ালি সরলরেখাটার সমীকরণ কিন্তু অ্যাকচুয়ালি এইটা এই যে এইটা আর সহকারে না x - x1 ডিভাইড বাই cos θ ইকুয়াল টু y - y1 ডিভাইডেড বাই sin θ মানে ফাইনালি যে ব্যাপারটা আমরা বুঝি ফাইনালি যেটা বুঝি এখান থেকে যে y - y1 ডিভাইডেড বাই x - x1 এটা ইকুয়াল টু আসলে tan θ লক্ষ্য করে দেখো তোমরা sin θ বাই cos θ মানে tan θ এটা মানে তো ঢাল আর এটা তো আমরা জানি এক বিন্দুকে আমি যে কোনো সরলরেখার সমীকরণ y - y1 ইকুয়াল টু x m ইন্টু x - x1 m মানে ঢাল তাই কিনা আমার যে সরলরেখাটা দেওয়া আছে সেই সরলরেখাটা তো ঢাল জানি না আমরা আসলে রাইট এই জন্য আর বলতেও পারতেছি না যে ঢালটা কত হবে রাইট তো যাই হোক এটা আমরা নিয়ে আসবো এই কোন একটা কনসেপ্ট থেকে এখানে আর একটা জিনিস প্রয়োজন ax² + bx + c = 0
এই দ্বিঘাত সমীকরণ, এটা এক্স এর দ্বিঘাত সমীকরণ, এক্স এর দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমরা বলবো যে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এটা তো জিরো, তাহলে বি ইকুয়াল টু জিরো। এই জিনিসটা আমার লাগবে যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের, এটা এক্স এর দ্বিঘাত সমীকরণ, কোন একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে এক্স এর সহগটা শূন্য হবে, অর্থাৎ এক ঘাতের সহগ শূন্য হবে। এই জিনিসগুলো আমার লাগবে ওই পরাবৃত্তের ওই অঙ্কটা করতে গিয়ে, রাইট? এবার আসো, তাহলে এগুলো মনে রাখো সব। এবার একবারে অঙ্ক দিয়ে শুরু করতেছি। এই একটা জিনিসই ক্লিয়ার করবো আজকে। প্রশ্নটা লিখো, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের একটি জ্যার মধ্যবিন্দু, একটি জ্যার মধ্যবিন্দু y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের একটি জ্যার মধ্যবিন্দু x1 y1 এর সমীকরণ নির্ণয় করতে হবে। এর সমীকরণ নির্ণয় করতে হবে। মধ্যবিন্দু x1 y1 হলে ওই জ্যার সমীকরণ নির্ণয় করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে এটা, তাহলে মধ্যবিন্দু মানে x1 y1 বিন্দুকে আমি যে কোনো সরলরেখার সমীকরণ আমরা আসলে জানি, রাইট? তো আমি যেটা বলবো যে আমরা প্রথমে এইভাবে যদি চিন্তা করি যে x1 y1 বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল টু m মানে ঢাল ইন্টু x মাইনাস x1। তার মানে আমি এখানে বলবো y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু m মানে tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। তাহলে এটা ইকুয়াল টু ঢাল মানে হচ্ছে tan থিটা। এটাতে আসতেছি আমি একটু পরে, হ্যাঁ? ক্লিয়ার এটা? এখন আমার প্রশ্ন, আমি যদি cos থিটার মানকে l ধরি আর sin থিটার মানকে যদি m ধরি তাহলে এটা ইকুয়াল টু আসবে l বাই m। তাহলে আমার এখানে অজানা রাশি হচ্ছে l বাই m। আমার ইকুয়েশন কিন্তু এটা তো যে কোনো সরলরেখার সমীকরণ, x1 y1 বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ। তাহলে এইটা হচ্ছে l বাই m। l বাই mটাই তো আমার এখানে অজানা। ঢাল যদি জানা থাকতো ভাই তাহলে এই অঙ্ক তো তামা করে ফেলতাম আমি। ঘটনা সঠিক কিনা? এখন আসো, আমি যে কাজটা করতে চাই, এই হচ্ছে পরাবৃত্ত। এই পরাবৃত্তের এখন জ্যার মধ্যবিন্দু হতে হবে x1 y1। সেক্ষেত্রে এর ঢালটা আমরা কিভাবে বের করব, রাইট? ঢালটা কিভাবে বের করব? তাহলে এখানে কি কন্ডিশন অ্যাপ্লাই করলে ঢালটা বের করা যাবে? তোমাকে বলা আছে জ্যার মধ্যবিন্দু x1 y1। তার মানে এই বিন্দু থেকে সমান দূরত্বে নিশ্চয় যে দুটো বিন্দু আছে সেই দুটো বিন্দু এই সমীকরণকে সিদ্ধ করবে। এটা তো সত্য। সেখান থেকে আমাকে ঢাল বের করতে হবে, অর্থাৎ l বাই m বের করতে হবে। হোয়াট ইজ l? cos থিটা। হোয়াট ইজ m? আমরা জানি কোন একটা বিন্দু থেকে আর একক দূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক x ইকুয়াল টু x1 প্লাস r cos থিটা। cos থিটার মান কত ধরেছি? l। তাহলে এখানে হবে r l। আর y ইকুয়াল টু y1 প্লাস r sin থিটা। sin থিটার মান কত ধরেছি? m, রাইট? আমার তো দরকার l আর m। কি কন্ডিশন অ্যাপ্লাই করে? এই কন্ডিশন অ্যাপ্লাই করে আর দুটো হবে সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। এই শর্তটা অ্যাপ্লাই করে l বাই m এর মান বের করতে হবে। কি ঠিক আছে? এখন বলতে ভাইজান, এই xy কি শুধু এখানেই আছে নাকি এখানেও আছে? কারণ x1 y1 বিন্দু থেকে আর একক দূরবর্তী দুটা বিন্দু পাওয়া যায় পরাবৃত্তের উপরে, রাইট? তাহলে দেখি আর এর দ্বিঘাত সমীকরণ পাওয়া যায় কিনা, এবং এই দুটো মান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, সমান এবং। এখন আসো, এই x আর y এই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। সিদ্ধ করাই। তাহলে এখান থেকে পাই, এটাকে যদি বসিয়ে দিই, y এর মান হচ্ছে y1 প্লাস আর m তার উপরে স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু x এর মান কত? x1 প্লাস আর l। তাহলে এখানে আমরা বর্গ করলে y1 স্কোয়ার প্লাস
twice r y1 into m, okay, plus r square m square equal to 4a x1 plus 4al into r. আমি r এর দ্বিঘাত সমীকরণ তৈরি করব, তার মানে এটাকে আগে লিখি m স্কয়ার ইন্টু r স্কয়ার। এবার r এর টার্ম কোথায় কোথায় আছে, এখানে আর এখানে, তাহলে এই পাশে পার করে নিয়ে আসলে টুয়াইস y1 m মাইনাস 4al ইন্টু r প্লাস কি থাকছে y1 স্কয়ার মাইনাস 4a x1 ইকুয়াল টু 0। কি ক্লিয়ার? বলো তো এটা আর এর দ্বিঘাত সমীকরণ কিনা? আর এর দ্বিঘাত সমীকরণ কিনা? আমার তো দরকার কি বলো তো? আমার দরকার হচ্ছে l বাই m এর, l বাই m এর। এখন এখানে যদি x1 y1 j এর মধ্যবিন্দু হতে হয়, আর এর দ্বিঘাত সমীকরণ নির্দেশ করে আর এর দুইটা ভিন্ন মান আছে আর এর, কিন্তু আমার চিত্রানুসারে আর এর দুটা মান কি একই না, কিন্তু বিপরীত দিকে অবস্থান করে কিনা, তাহলে এরা বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। তাহলে এখান থেকে তোমাকে বলতে হবে যে আর এর মান সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, অতএব আর সমান কিন্তু বিপরীত। তাহলে আমি কি শিখালাম? যদি কোন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে এক ঘাতের সহগ শূন্য হবে। তাহলে এক ঘাতের সহগ কত? 2y1m মাইনাস 4al ইকুয়াল টু 0। তাহলে 2 দ্বারা কাটলে y1m মাইনাস 2al ইকুয়াল টু 0। তাহলে অতএব l বাই m, আমার কি লাগবে, m বাই l না l বাই m? l বাই m। তাহলে অতএব l বাই m, দেখো l বাই m ইকুয়াল টু, l বাই m মানে তো ঢাল, l বাই m মানে, তাহলে l বাই m ইকুয়াল টু y1 বাই টুয়াইস a। কি ক্লিয়ার? দেখো l বাই m এর মান আমি পেয়ে গেছি। হোয়াট ইজ y1? মধ্যবিন্দুর কোটি। হোয়াট ইজ টুয়াইস a? এ যেহেতু আমি পরাবৃত্তের সমীকরণ থেকে পাবো, তাহলে এটাও জানা এটাও জানা, তাহলে এটা আর থাকলো না কানা। কোনটা উপরে লিখেছিলাম? ও সরি সরি সরি, হতাশ হতাশ। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আসবে হচ্ছে sin θ বাই cos θ, m বাই l। আমি তো এখানে ধরতেই ভুল করেছি, এটা আসবে m বাই l। আচ্ছা, দুঃখজনক, এটা তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেই পারো, কারণ sin θ tan θ মানে তো sin θ বাই cos θ, sin θ মানে তো m ধরা আছে, cos θ মানে m বাই l লাগবে। হলো রে ভাই, এগুলো ছোটখাটো জিনিস, তোমরা ভুল দিলে হবে। তাহলে m বাই l ইকুয়াল টু তাহলে টুয়াইস a বাই y1। মাস্টাক বলো এবার, m বাই l মানে আমার নির্ণয় সরল লেখার ঢাল অজানা ছিল, আমি শর্ত অ্যাপ্লাই করে m বাই l এর মান বের করে নিয়েছি। সেটা কত? টুয়াইস a বাই y1। তাহলে এই মানটা তোমার নির্ণয়যোগ্য, কারণ y1 মানে j এর মধ্যবিন্দুর কোটি, আর a পাবো পরাবৃত্তের সমীকরণ থেকে। তাহলে দুটো জিনিসই জানা। তাহলে অতএব j এর সমীকরণ কি ছিল? y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু ঢাল। ঢালের মান কত এসছে আমাদের? টুয়াইস a বাই y1। কি ক্লিয়ার হয়েছে? এবার এপার উপর পার করে এটার একটা সুন্দর রূপ দিব। দেখো, y1 মাইনাস y1 স্কয়ার, এটা ইকুয়াল টু 2ax মাইনাস 2ax1। ওকে, খুবই সুন্দর একটা জিনিস। ওকে, এইবারে আমি এখান থেকে আরেকটা সুন্দর জিনিস নিয়ে আসার চেষ্টা করতেছি। বাহ, y1 এটাকে একটু সাজিয়ে লিখবো, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? তারপরে হচ্ছে y1 মাইনাস 4a ইন্টু x প্লাস x1 বাই 2, এটা করব।
তোমরা বলবা যে এটা কি করতেছেন, আপনি আগে থেকে জানেন বলে লিখতেছেন। হ্যাঁ, জানি বলেই তো লিখতেছি রে ভাই, আমি তোমাদেরকে সুন্দর একটা জিনিস শেখাবো তাই। এইটা ইকুয়াল টু y1 স্কোয়ার মাইনাস 4ax1। দেখো এই লাইন আর এই লাইন ঠিক আছে, যদি না ঠিক থাকে কান কাটে বাজারে বিক্রি করে দেব। দেখো মিলাই দিচ্ছি মোস্তাক, বলো, আমি একটা একটা করে মিলাই দিচ্ছি তোমাদেরকে। দেখো কি হলো বাবা, y1 এটা মিলেছে কিনা মোস্তাক? ঠিক। y1 স্কোয়ারটা ডানে পার করলে প্লাস হবে, তাহলে এই টার্ম মিলেছে, রাইট। এবার আসো, এই ডান পাশে আছে টোয়াইস এক্স, বাম পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস টোয়াইস এক্স, সেটাও এখানে আছে। দেখো এই 4 আর 2 কাটলে 2a ইন্টু এক্স, তাহলে মাইনাস 2x, এটা পাশে নিয়ে আসলে মাইনাস 2x, মিলেছে, এটাও মিলেছে। আবার এই পাশে আছে হচ্ছে মাইনাস 2ax1, আর ওদিকে আছে মাইনাস 4ax1, তাহলে এটা যায় যখন ওই পাশে প্লাস হবে আবার। আচ্ছা, এটার ক্যালকুলেশন এটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। y1 মাইনাস 2 দ্বারা কাটলে 2a গুণ করলে 2ax মাইনাস 2ax1 ইকুয়াল টু y1 স্কোয়ার মাইনাস 4ax1। কথা তো এটা মানে তো এই জিনিস। এবারে y1 স্কোয়ারকে এই পাশে নিয়ে আসো, y1 মাইনাস y1 স্কোয়ার সবগুলোকে ডানে পার করো, এটাকে পার করলে 2ax, এটা এই পাশে পার হয়ে গেলে প্লাস, তাহলে প্লাস 2ax1 মাইনাস 4ax1, তাহলে 4টা থেকে 2টা বাদ দিলে মাইনাস 2টা থাকে, সেটাই তো আছে, মিলেছে না? তাহলে এটা মানে এই জিনিস। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় জ্যার সমীকরণ। এই জিনিসটাকে তাহলে আমি একটু প্রকাশ করব এইভাবে। তাহলে আমাদের জ্যার সমীকরণ আসলো, অতএব মনের খাতায় স্মৃতির পাতা লিখে রাখো, জ্যার সমীকরণ আসলো y1 মাইনাস 4a ইন্টু এক্স প্লাস x1 বাই 2 ইকুয়াল টু y1 স্কোয়ার মাইনাস 4ax1। এটা একবারে মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো। বলতো এটা কেমন জ্যায়ের সমীকরণ? কেমন জ্যায়ের সমীকরণ? যদি y স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের জ্যায়ের মধ্যবিন্দু x1 y1 হয়, তাহলে এখানকার x1 y1 এর পরিচয় কি? জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে এখানে x1 y1 এর পরিচয় হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের জ্যায়ের মধ্যবিন্দু, জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে এখানে এবার একটু অ্যানালাইসিস করব আমরা মোস্তাক। আমাদের অ্যানালাইসিসটা হচ্ছে এরকম, যদি কোনো পরাবৃত্তের সমীকরণ y স্কোয়ার ইকুয়াল টু 4ax হয়, অর্থাৎ y স্কোয়ার মাইনাস 4ax ইকুয়াল টু 0 হয়, এটা মনে করো তোমার প্রদত্ত সমীকরণ, এটা পরাবৃত্তের প্রদত্ত সমীকরণ। ক্লিয়ার? এর মধ্যবিন্দু কত দেওয়া ছিল? x1 y1। আমি কি করেছি দেখেছ? আমার মধ্যবিন্দু দেওয়া ছিল x1 y1, রাইট? y স্কোয়ারকে রিপ্লেস করে দিয়ে এখানে কি বসাতে হয়েছে? y1। x কে রিপ্লেস করে দিয়ে কি বসাতে হয়েছে? তার মানে বাম পক্ষটা হবে, আমরা স্পর্শক নির্ণয় করার ক্ষেত্রে যে পরিবর্তনটুকু করতাম, স্পর্শক নির্ণয় করার সময় y স্কোয়ারকে রিপ্লেস করে দিয়ে y1 বসাতাম, x কে রিপ্লেস করে দিয়ে x প্লাস x1 বাই 2 বসাতাম। আর ডান পক্ষটা কি দেখেছো? ডান পক্ষটা হচ্ছে এই বিন্দুটাতে যদি সমীকরণকে সিদ্ধ করানো হয়, তাহলে বাম পক্ষটা তৈরি হয়েছে কি দেখো? আমার যে সমীকরণে বাম পক্ষটা তৈরি হয়েছে এইভাবে, y স্কোয়ারের জায়গায় y1 বসিয়ে x এর জায়গায় x প্লাস x1 বাই 2 বসিয়ে যা হয় সেটা, রাইট? যদি তোমার কোন এই ইকুয়েশনে যদি কোথাও x থাকতো, তাহলে x প্লাস x1 বাই 2 বসাবা, y স্কোয়ার থাকলে y প্লাস y1 বসাবা, শুধু x স্কোয়ার থাকলে বসাইতে হতো x x1, তাই কিনা বলো?
আর যদি শুধু ওয়াই থাকতো সেক্ষেত্রে নিশ্চয় আসতো ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু। তাহলে বাম পক্ষ অর্থাৎ জে এর সমীকরণের বাম পক্ষ বের করতে গেলে এই পরিবর্তনটুকু লাগবে। আর ডান পক্ষ কি তৈরি হয়েছে বলতো? ডান পক্ষ কিভাবে তৈরি হয়েছে? ডান পক্ষটা তৈরি হয়েছে এই বিন্দুটা দ্বারা। যদি এই সমীকরণকে আমি সিদ্ধ করাই, কি করাই? সিদ্ধ করাই। দেখো তো বিন্দুটা দ্বারা যদি এই বাম পক্ষে সিদ্ধ করাতাম তাহলে কত আসতো? y1 স্কয়ার মাইনাস 4ax1। এটা আসতো কিনা বলো? এই কাজটুকু আমি কোথায় করতাম? যখন আমি স্পর্শক নির্ণয় করতাম, রাইট? স্পর্শক মানে ট্যানজেন্টের বাংলা হচ্ছে স্পর্শক। তাহলে এটাকে আমি টি বলবো। হোয়াট ইজ টি? এখন টি, এখন নতুন একটা শব্দ আসলো টি। টি ফাংশন মানে হচ্ছে এই পরিবর্তন করা। অর্থাৎ যদি কোনো দ্বিঘাত সমীকরণে ওয়াই স্কয়ার থাকে, ওয়াই স্কয়ারের জায়গায় ওয়াই ওয়াই ওয়ান বসানো, এক্স এর জায়গায় এক্স প্লাস এক্স ওয়ান বাই টু বসানো, ওয়াই স্কয়ারের জায়গায় ওয়াই ওয়াই ওয়ান বসানো, আর শুধু ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু বসানো, আর এক্স স্কয়ারের জায়গায় এক্স এক্স ওয়ান বসানো। এই পরিবর্তন করাটাকে আমরা সংক্ষেপে বলি টি ফাংশন। কি ফাংশন? টি ফাংশন। আর এই সিদ্ধ করাটাকে বলে আমি এস ফাংশন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যদি কখনো যে কোনো বক্ররেখার, আমি তো পরাবৃত্তের ক্ষেত্রে দেখালাম ভাইজান, যে কোনো পরাবৃত্তের যে কোনো দ্বিঘাত সমীকরণের তোমরা এবার জিএফ লেখো, জেনারেল ফর্ম লেখো, সর্বোচ্চ দ্বিঘাত বিশিষ্ট, সর্বোচ্চ দ্বিঘাত বিশিষ্ট বক্ররেখার, সর্বোচ্চ দ্বিঘাত বিশিষ্ট বক্ররেখার উপরিস্থিত না, বক্ররেখার যে কোনো একটি জ্যায়ের মধ্যবিন্দু, যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু x1 y1 হলে ওই জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে হলে t ইকুয়াল টু s এই ফর্মুলা ইউজ করতে হবে। এটাকে বলা হয় তিসমার-খান মেথড, টিএস মেথড বা তিসমার-খান মেথড। এখন আমি যদি বলি হোয়াট ইজ টি? টি মানে ট্যানজেন্ট বের করতে গিয়ে যে জিনিসগুলো আমরা ব্যবহার করতাম। টি ইকুয়াল টু এস। হয়েছে? কি হয়েছে এদের? তাহলে এটা কি মেথড? সেই তিসমার-খান মেথড। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে তিসমার-খান মেথড। তাহলে টি ইকুয়াল টু এস। তাহলে এটা দিয়ে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত যে কোনো বক্ররেখার যার মধ্যবিন্দু যদি দেওয়া থাকে, যার সমীকরণ কমপ্লিট। বৃত্ত চ্যাপ্টার শেষ, পরাবৃত্ত শেষ, উপবৃত্ত শেষ, অধিবৃত্ত শেষ, যদি যার মধ্যবিন্দু দেওয়া থাকে। টি ইকুয়াল টু এস। শুধু মনে রাখতে হবে সমীকরণটাকে বাম পাশে শুধু সবগুলোকে নিয়ে আসে আগে জিরো করতে হবে, আগে আদর্শ সমীকরণ তৈরি করতে হবে, রাইট? তাহলে ভাই যান, এখন হোয়াট ইজ টি? তাহলে টি এর পরিচয় কি? কিভাবে টি বের করব? টি এর পরিচয় হচ্ছে আমরা টি বের করতে গেলে যদি ওই সমীকরণে এক্স স্কয়ার দেখতে পাই, বসাবো এক্স x1 এক্স ইন্টু জের মধ্যবিন্দুর ভুজ, ওয়াই স্কয়ারকে বসাবো ওয়াই ইন্টু মধ্যবিন্দুর কোটি, এক্স কে রিপ্লেস করে দিয়ে বসাবো এক্স প্লাস মধ্যবিন্দুর ভুজ বাই টু, ওয়াই কে রিপ্লেস করে দিয়ে বসাবো ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু। আর যদি কোনো সমীকরণে এক্স ওয়াই থাকে তাহলে বসাবো এক্স ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়ান ওয়াই বাই টু। তাহলে টি নির্ণয় করতে গেলে এই পরিবর্তনটুকু করতে হবে। এখানে x1 y1 এর পরিচয় হচ্ছে জ্যার মধ্যবিন্দুর ভুজ কোটি, জ্যার মধ্যবিন্দুর ভুজ কোটি।
আর এস এর পরিচয় কি? এস ফর সিদ্ধ করানো, সিদ্ধ 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 আরেকটা সিদ্ধ করানো। সিদ্ধ করানো মানে ওই x1 y1 বিন্দুটা সমীকরণে বসালে প্রাপ্ত মান। কি ক্লিয়ার ভাইজান? হয়েছে? তাহমিদ ইসলাম আমি ত্রিঘাত সমীকরণে কেন হবে? তুমি এই ধরনের প্রশ্ন কেন করে চাও? আমি তো তোমার ওখানে লিখে দিয়েছি সর্বোচ্চ দ্বিঘাত বিশিষ্ট বক্ররেখার, অর্থাৎ দ্বিমাত্রিক তলে আমরা কি কি ইকুয়েশন শিখেছি? বৃত্ত, বক্ররেখা মানে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এছাড়া আর কোনো বক্ররেখা নাই দ্বিমাত্রিক তলে, মানে আমাদের যে 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? তাহলে আমরা এখন অঙ্ক তামা তামা করে বলবো। দেখো, আমরা সূত্রের প্রমাণটার ইতিহাস অনেক বড়, কিন্তু এর শেষ কনক্লুশনটুকু খুব সহজ। এই কনক্লুশন ব্যবহার করে ফাইনাল পরীক্ষায় করা যাবে। ঠিক আছে, দেখো ভাইজান, এবার অঙ্ক লেখা। একটা জিনিসের হয়তো গোড়া দিন চলে যায়। লেখা y স্কয়ার ইকুয়াল টু 12x পরাবৃত্তের একটি জায়ের মধ্যবিন্দু, একটি জায়ের মধ্যবিন্দু 2, 3। ওকে, উক্ত জায়ের সমীকরণ নির্ণয় করো। উক্ত জায়ের সমীকরণ নির্ণয় করো। শেষ অঙ্ক। অঙ্ক লিখতে তো অনেকে শেষ হয়ে গেছে। টি ইকুয়াল টু এস, ঠিক না? বরং তার আগে ইকুয়েশনটাকে আমাকে লিখতে হবে মানে শূন্য আকারে, সরি মানে 0 মুখ দিয়ে বের করলাম, লিখে ফেললাম 12x। এটাকে আগে 0 আকারে নিয়ে আসো। y স্কয়ার মাইনাস 12x ইকুয়াল টু 0। এটা আমার সমীকরণ, প্রদত্ত সমীকরণ। অতএব নির্ণয় জায়ের সমীকরণ, নির্ণয় জায়ের সমীকরণ কি হবে ভাইজান? বলো টি ইকুয়াল টু এস। এটা কিন্তু লিখবা, এটা কিন্তু সর্বজন ব্যতীত গোটা পৃথিবীতে এটা আছে। টি ইকুয়াল টু এস যদি সর্বোচ্চ দ্বিঘাত বিশিষ্ট বক্ররেখার মধ্যবিন্দু x1 y1 দেওয়া থাকে, সেই জায়ের সমীকরণ হবে টি ইকুয়াল টু এস। হোয়াট ইজ টি? টি বের করতে গিয়ে আমরা দেখেছিলাম y স্কয়ারকে রিপ্লেস করে দিয়ে কি লিখবো মুস্তাক? y ইন্টু y1। y1 মানে মধ্যবিন্দুর কোটি, দ্যাট ইজ 3 মাইনাস 12 ইন্টু x প্লাস x1 বাই 2। তাহলে টি এর মান কমপ্লিট। আর কি অন্য কোনো শুধু y এর পদ বা x স্কয়ারের পদ আছে? নাই, প্রয়োজনও নাই। দিস ইজ কল্ড টি। এবারে এস, হোয়াট ইজ এস? এস মানে ওই বিন্দুটা দিয়ে এই সমীকরণকে সিদ্ধ করানো। সিদ্ধ করানো মানে y এর জায়গায় 3 বসাও, তাহলে 3 স্কয়ার মাইনাস 12 ইন্টু x এর জায়গায় 2 বসাও। ভাইজান বলে ক্লিয়ার হয়েছে কিনা? ও ভাইয়েরা আমার, ভাবিরা তোমাদের, তাহলে বাহ, 3y মাইনাস 6x মাইনাস 12 ইকুয়াল টু 9 মাইনাস 24। 9 মাইনাস 24 মানে কত? মাইনাস 15। 3 দ্বারা যদি ভাগ করি, y মাইনাস 2x মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 5। অতএব 2x মাইনাস y মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে নির্ণয় জায়ের সমীকরণ। শেষ অঙ্ক। কি কঠিন লাগলো ভাইজান? কঠিন? তোমাদের কি কঠিন লাগেছে বলো? হয়েছে? ক্লিয়ার?
তাহলে তোমাদের কেতাবউদ্দিন স্যারের বইয়ে দেখবা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত যতগুলো মনে করো যে মধ্যবিন্দু সংক্রান্ত অঙ্ক আছে সব কমপ্লিট। আর কোনো সমস্যা আছে কি, পারবা কিনা? তোমরা কি টুরুলি বুঝেছ? সত্যি করে বলো। এবারে আমি একটা অঙ্ক দিই, তোমরা করো তো দেখি। লেখা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 81। এটা বৃত্তের অঙ্ক, যদি বা বৃত্ত করানো হয়নি তারপরে করাবো, তারপরে তোমরা পারবে। এখন লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 81। বৃত্তের একটি জ্যায়ের মধ্যবিন্দু -2, 3। বৃত্তের একটি জ্যায়ের মধ্যবিন্দু -2, 3। উক্ত জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। উক্ত জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। হয়েছে? দেখো একটি বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 81। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 81। এই বৃত্তের একটি জ্যায়ের মধ্যবিন্দু, -2, 3, এইটা ওই জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে হবে। ফিলিংসটা দেখো, এই হচ্ছে বৃত্ত। তোমরা জানো আমি যে বৃত্তটা দিয়েছি তার কেন্দ্র আছে 0, 0, ব্যাসার্ধ 9, দরকার নাই। আমার এই জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া আছে -2, 3, এর সমীকরণ লাগবে। আমরা যদি টিসমার খান মেথড দিয়ে করি তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে এই সমীকরণকে 0 আকারে নিয়ে আসতে হবে। কাজ কমপ্লিট। অতএব জ্যায়ের সমীকরণ একবারে করব কোনো কথা ছাড়া, t ইকুয়াল টু s। যে কোনো জ্যায়ের সমীকরণ বলেছি, জ্যায়ের মধ্যবিন্দু থাকলে জ্যায়ের সমীকরণ t ইকুয়াল টু s। বলো মোস্তাক, হোয়াট ইজ t? x স্কোয়ার কে রিপ্লেস করে দিই x1। x1 মানে মধ্যবিন্দুর ভুজ, দ্যাট ইজ -2, প্লাস y স্কোয়ার কে রিপ্লেস করে দিই y1 এর মান 3, -81 তো আছেই, রাইট? এটা হচ্ছে বাম পক্ষ। দিস ইজ কল্ড t। দিস ইকুয়াল টু s। হোয়াট ইজ s? s মানে এই বিন্দুরাদির সমীকরণকে সিদ্ধ করালে 2 দুগুণে 4, 3 তিরিকে 9, -81, রাইট? এই -81 আর এই -81 হয়ে যাবে ফ্যাকাশে। তাহলে থাকলো -2x প্লাস 3y ইকুয়াল টু 13। অতএব এদিক ওদিক পার করে তোলপাড় তুলে লেখা যায় 2x - 3y প্লাস 13 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে জ্যায়ের সমীকরণ যদি আমার মধ্যবিন্দু -2, 3 হয়। কি ক্লিয়ার? বিশ্বাস হয় না? কি গো, বিশ্বাস হয় না? ওরে সার্কল বাইরে আগে অ্যান্সার করে ফেলেছে। ওরে লিলো রে, তোমরা তো টুরুলি বুঝেছো, বোঝা যাচ্ছে। হ্যাঁ, তোমরা তো টুরুলি বুঝেছ। দেখো, যদি এটা বিশ্বাস যদি না হয় তাহলে কি আর বিশ্বাস করবো বলো? আমি এটাকে এইভাবে চিন্তা করতে পারি যে আমি এভাবে করব না। আমি যদি এভাবে চিন্তা করতে পারি যে এটা বৃত্তের ক্ষেত্রে শুধু এটা সম্ভব, বুঝলে? আর কেন্দ্র তো 0, 0। এই বৃত্তের কেন্দ্র যে 0, 0, এটা তো 9, 10 ছিল তোমাদের, রাইট? এখন বলো এইটা আর এইটা পরস্পরের উপর লম্ব কিনা? হ্যাঁ, এটা লম্ব না? তাহলে এর উপর একটা চলমান বিন্দু ধরি p of xy, যেটার সমীকরণ আমি চাই। আমি তো এগুলো সঞ্চার পথে শিখাইছি। আমি যে সমীকরণ চাই যে এর উপরে একটা বিন্দু p of xy ধরে নিয়েছি। তাহলে বলো তো মোস্তাক, এটা ঢাল আর এটা ঢালের গুণফল -1। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে pb এর ঢাল, তাহলে mpb ইন্টু mab
ইকুয়াল টু -1 হবে। এটাই তার ইকুয়েশন, এটাই তো এখানকার শর্ত, তাই কিনা বলো? সেই শর্তটাই তো এক প্রকারের ইকুয়েশন রে পাগলা। কি ক্লিয়ার? তাহলে এই পিবি এর ঢাল কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। দেখো কোটিদ্বয়ের অন্তর হচ্ছে y-3 ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর x+2 ইনটু এবি এর ঢাল কোটিদ্বয়ের অন্তর 3 ডিভাইডেড বাই -2 ইকুয়াল টু -1। এই মাইনাস আর এই মাইনাস কাটি যায়, তাহলে অতএব 3 দ্বারা গুণ করলে 3y-9 ইকুয়াল টু 2x + 4। ওই পারে সে সব কটাকে পার করলে 2x - 3y + 13 ইকুয়াল টু 0। কি অ্যান্সার আসবে না? বলো, একই অ্যান্সার তো। দেখো কোনো পার্থক্য আছে? সেম অ্যান্সার। তোমার ইচ্ছা ভাই খুশ ইকুয়াল টু যা ইচ্ছা তাই। এটা বৃত্তের ক্ষেত্রে এভাবে করা যায়, কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে তারা এটা করতে পারবে না, উপবৃত্তের ক্ষেত্রে তারা এটা করতে পারবে না, অধিবৃত্তের ক্ষেত্রে তো এটা করতে পারবে না। কি ক্লিয়ার ভাইজান? কেবলমাত্র বৃত্তের ক্ষেত্রে এটা করা যায়, বৃত্তের ক্ষেত্রে আরো নিয়মে করা যায়, মেলা নিয়ম আছে। তো যাই হোক, ক্লিয়ার? হয়েছে? ক্লিয়ার ভাইজান? সত্যি? শাহরিয়ার ইসলাম কি বলছো তুমি? যদি অনুপাতে বিভক্ত করত তাহলে কি হতো? আরে পাগলা, অনুপাতে যদি বিভক্ত করে সেটাও সম্ভব। নির্দিষ্ট অনুপাতে যদি বিভক্ত করে তাহলে তত একক দূরবর্তী আমরা বিন্দুর স্থানাঙ্ক বের করব, তাই না বলো? এটাও আরেকদিন আলোচনা করে ফেলবো আমরা ইনশাল্লাহ। যদি যে একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করে সেক্ষেত্রে সে যে সমীকরণ আমরা কিভাবে বের করব। ঠিক আছে? হয়েছে ভাইজান? তাহলে আজকে এই পর্যন্ত থাক। মাথা নাকি তোমাদের আউলে গেছে সবার? তাহলে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।